ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রিফাত নোভা। যারা দেশ পরিচালনা করবে তারা ধারণ করা ছাড়া পুঁজিবাজারের সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। কিছুদিন আগে এমন মন্তব্য করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি বলেছিলেন, বাংলাদেশ ব্যাংক এবং যে কোনো নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিক নিয়োগ দেয়নি তার দল। ঘটেনি লুটপাটের কোনো ঘটনাও। শুধু শেয়ার বাজার নয়, প্রতিটি আর্থিক খাতে থাকবে রাজনৈতিক প্রভাব মুক্ত। শেয়ার বাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে করতে হবে প্রয়োজনীয় সংস্কার। এ সময় থাকতে হবে নিজেদের মধ্যে সমন্বয়। তবে ঘুরে দাঁড়ানো সম্ভব দেশের পুঁজিবাজার। আস্থা সংকট থেকে বেরিয়ে বিনিয়োগে আগ্রহী হবেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। আসলে কি রাজনৈতিক প্রভাব মুক্ত হলে সমাধান মিলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা আমাদের তালিখাতার আলোচনার বিষয় ঠিক করেছি। রাজনৈতিক নিয়োগ বন্ধ হলেই স্বচ্ছ শেয়ার বাজার। অতিথি হিসেবে অনলাইনে আমাদের সাথে আজকে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং কোম্পানি আইন এবং অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের তালিখাতার আজকের আয়োজনে। শুরুতেই আমি একটু জনাব ফারুক আপনার কাছে একটু যেতে চাই। আপনি হয়তো জেনেছিলেন বা শুনেছিলেন এমন একটি বক্তব্য কিন্তু গত পরশুদিন আমরা জেনেছি। আপনার কি মনে হয় আসলে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারলেই শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়াবে? দেখেন, উনি আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেব যেটা বলেছেন, আমার মনে হয় এটা অনেকটা সত্য। কারণ আগে আমরা দেখতাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা ন্যাশনালাইজড ব্যাংকগুলোর চেয়ারম্যান, এসএসসির চেয়ারম্যান, এইসব আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি যতদূর আমি জানি। কিন্তু আমাদের এই যে কালচার, সংস্কৃতি কিন্তু বদলে গেছে। এবং আমরা গত 15-16 বছর দেখেছি যে বিভিন্ন ব্যাংকে, ন্যাশনালাইজ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পুঁজিবাজার এসএসসির যে চেয়ারম্যান, এদের প্রায় সবাইকেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। এবং যখন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু তারা স্বাধীনভাবে কাজ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। কারণ তারা একটা বিশেষ পার্টির লয়্যালটি নিয়ে এখানে আসে এবং সেই পার্টির যে উদ্দেশ্য, পার্টির যে নির্দেশ, সেই হিসেবেই কাজ করতে বাধ্য। এমন কোনো আমি বলবো না যে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে পুঁজিবাজার একদম ভালো হয়ে যাবে, নট নেসেসারিলি। তবে কোনো হস্তক্ষেপ না থাকলে এটা স্বাধীনভাবে কাজ করতে পারবে যদি নিরপেক্ষ দক্ষ একটা চেয়ারম্যান এবং কমিশনার থাকেন এবং ইকুয়ালি দক্ষ যারা এক্সচেঞ্জের যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছেন, চেয়ারম্যান আছেন, তারাও যদি নিরপেক্ষভাবে এবং দলীয় বিবেচনা ছাড়া আসেন, তাহলে আমার মনে হয় তারা সম্পূর্ণভাবে পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে যে প্রয়োজন সেটাই করতে পারবে। এবং বিভিন্ন ধরনের নির্দেশ, রাজনৈতিক নির্দেশ, মন্ত্রণালয় থেকে নির্দেশ, এই সমস্ত দ্বারা প্রভাবিত হতে হবে না। জি, আমরা একটু জনাব এম মাসুম আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আজকে যেমনটি বলছিলাম, আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি রাজনৈতিক নিয়োগ বন্ধ হলে কি স্বচ্ছ করা যাবে নাকি দেশের পুঁজিবাজারকে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বিগত 15-16 বছরের একটি প্রসঙ্গ উঠে এসেছে, সেখানে আমরা দেখেছি শুধুমাত্র পুঁজিবাজার নয়, ব্যাংক খাত থেকে শুরু করে আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবখানে একটি রাজনৈতিক প্রভাব কিন্তু তখন ছিল এবং তারা দখলদারিত্ব করেছে, একই সাথে কিন্তু তাদের লোকজনকে বসিয়েছে। এটা অভিযোগ অনেকেরই আছে। আপনি এই বিষয়ে কি বলছেন? এই ধারা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কি দেশের পুঁজিবাজারকে আবারও শক্তিশালী করে তোলা সম্ভব কিনা? আসলে ধন্যবাদ আপনাকে, খুব ভালোভাবে উনি বলেছেন ডিটেলস। তারপরে যেটা হলো যে আমাদের যেই কালচারে এখন আমরা আছি, যেটা অলরেডি একটা বলবো যে পিরিয়ড প্র্যাকটিস করেছে, এখন যদি আমি বলি যে আমাদের টোটাল ইকোসিস্টেম এটা টোটালি কারাপ্ট। আপনি যে কোনো সার্ভিস যদি আপনি নিতে চান, আপনি দেখবেন যে আপনাকে ওই সার্ভিস অ্যাভেল করতে হলে সামহাও কোনো আইদার কমিশন বলেন বা ঘুষ বলেন, কিছু একটা আপনাকে দিতে হবে। তাহলে এইটা শুধু যে পুঁজিবাজার তা বলে না, এটা ব্যাংকিং সেক্টর বলেন বা অন্যান্য যে কোনো ইনস্টিটিউশনগুলি আমাদের আছে সমস্ত জায়গায়। আমরা যদি এটা বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশ কিন্তু এই জায়গায় থাকবে না, বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে আরো অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে যাবে। এখন এখানে আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু লং ওয়ে স্টার্টেড। আপনি যদি দেখেন 1954 ফর্ম হয়েছে, 1956 থেকে আমরা শুরু করেছি।
তাহলে একটা মানে অন্য বহু দেশ আছে যাদের আমাদের থেকে বহু পরে তারা শুরু করে, তাদের দেখা যায় যে নেট ক্যাপ টু জিডিপি রেশিও, যেমন আমাদের আপনি যদি ধরেন ইকুইটি ধরেন বা এমনি এখন 11 to 12% অ্যারাউন্ড, বাট যদি আমার পাশে ইন্ডিয়াকেই ধরেন তার 130%-এর উপরে, বা ইভেন ভিয়েতনাম 100%-এর উপরে, ইভেন পাকিস্তান 70%-এর উপরে। তো আমাদের এত নেট ক্যাপ টু জিডিপি এত কম কেন? আমাদের এই যে মানি মার্কেট এবং যে ক্যাপিটাল মার্কেট, এটা তো দুটো ফাংশন কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এটা ইকোনমির, এটা একটা আরেকটা ছাড়া চলতে পারে না। তাহলে আমাদের যেই মানি মার্কেটে আমরা যাওয়ার কথা হলো অনলি ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, কিন্তু আমরা মানি মার্কেটে যাচ্ছি ওয়ার্কিং অ্যাজ ওয়েল অ্যাজ দি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কিন্তু সেই ক্যাপিটাল মার্কেটে আপনি দেখেন, যদি টোটাল ইনভেস্টমেন্ট দেখেন যে কোনো একটি হেলদি ইকোনমিতে, আপনি কি দেখবেন? আপনি দেখবেন যে জেনারেলি আপনার ক্যাপিটাল মার্কেট থেকে ইনভেস্টমেন্ট হয় 70 to 75%, মানি মার্কেট থেকে আসে অনলি 20 to 25%। বাট আমার বাংলাদেশে যদি আপনি দেখেন পুরো রিভার্স, না তার চাইতেও বেশি, যে টোটাল ইনভেস্টমেন্টটাই হয়তো বাংলাদেশে ব্যাংকিং সেক্টর থেকে আসে, সেটা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে ভেরি মিনিমাল, যেটা আমি বললাম। তার মানে হলো আপনাকে টোটাল এই পিসমিল বেসিস আমাদেরকে চিন্তা করলে হবে না। আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো টোটাল ইকোসিস্টেমটাকে নিয়ে চিন্তা করতে হবে। এখন যেমন নতুন আমরা দেখেছি যে আমাদের 2025-এ আমাদের যে অর্ডিন্যান্স 1969 এবং কমিশন অ্যাক্ট 1993, এই দুটোকে মার্জ করে একটা আইন করছে, সেটা 2025 করবে। এখন এই 2025 আইনের মধ্যে তারা একটি কনসেপ্ট ইন্ট্রোডিউস করছে, যেটা কিন্তু আমরা আগে দেখেছি যে অলরেডি দুদকের চেয়ারম্যান বা অন্য কয়েকটি সেক্টরে তাদেরকে এই সার্চ কমিটির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তাহলে এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু সেখানেও আমরা দেখেছি যে যারা কমিটিতে থাকে তাদেরকে, যেটা অফ দি রেকর্ড শুনেছে, যে নাম পাঠিয়ে দেয় অ্যাট দি এন্ড, তারা এই নামটা পাবলিশ করে। তাহলে এই সার্চ কমিটি করে যদি ওইভাবে নাম পাঠিয়ে দেয় তাহলে কোনো কিছুই হবে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আগে নিজেদেরকে ঠিক হতে হবে, এবং যারা রুল করবে, স্পেশালি যে পলিটিক্যাল পার্টি, তাদেরকে মেরিটোক্রেসির দিকে প্রায়োরিটি দিতে হবে। কিন্তু আমরা সেই মেরিটোক্রেসির দিকে প্রায়োরিটি দেই না। না দেওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের এই যে স্টেজে আমরা চলে আসছি, যেখানে আপনি দেখবেন যে যার যে কাজ, তার সেই কম্পিটেন্সি বা ওই যে ফিট অ্যান্ড প্রপার টেস্ট যেটা বলে, সেটা কিন্তু ফুলফিল করে না। ইভেন আমরা দেখছি যে আপনার কর্পোরেট গভর্নেন্স 2018-এ যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট হবে, বা ধরেন আমরা দেখছি যে যেই একটা প্রি রিকোজিট রিকোয়ারমেন্ট, সেই প্রি রিকোজিট রিকোয়ারমেন্ট গুলিও কিন্তু ওপেনলি দেখা যায় যে সেগুলি ফুলফিল হচ্ছে না। তার মানে হচ্ছে যে আইন যদি শুধু আইন থাকে, আইন থাকলে হবে না, সেটার অ্যাপ্লিকেশন লাগবে, এবং অ্যাপ্লিকেশন শুধু একটি ইনস্টিটিউশন করলে হবে না, এটা টোটাল ইকোসিস্টেমকে করতে হবে। এবং এটা যারা রুল করবে, যারা ক্ষমতায় থাকবে, তাদেরকে এই জিনিসটা এস্টাবলিশ করতে হবে। কারণ না হলে আপনি দেখবেন এক পার্টি চলে গেলে ওই অন্য পার্টি যারা আসে, তারা সকলেই দেখা যায় আগের তাদেরকে বিভিন্ন মামলায় দুদকে পাঠাচ্ছে, আবার যারা এখন আছে তাদেরকে আবার ধরেন আবার নেক্সট যারা আসবে। এই যদি কালচার হয়, তাহলে ভালো যারা, তারা কিন্তু আসবে না, এবং তাদেরকে কিন্তু আপনার ফিল্টারিং করে আনতে হবে। এবং যারা কম্পিটেন্ট, তাদেরকে যদি আপনি সেই স্পেসিফিক ফিল্ডে না দিন, তাহলে কিন্তু সেটার প্রপার রেজাল্ট আপনি পাবেন না। জি, জনাব এম এ মাসুম, এখানে বেশ কয়েকটি বিষয় আসলে উঠে এসেছে। সেটা হলো যে যার জায়গায় সে কাজটি ঠিকমতো করছে কিনা, এবং এখানে আপনি যেমন একটি কথা বললেন যে সমন্বয়, প্রতিটি জায়গায় সমন্বয়ের কথা বলেছেন। আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সাথে আলোচনা করব আরও অনেক বিষয় নিয়ে, কিন্তু তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা দুজনই আমাদের সঙ্গে থাকবেন। বিরতি দিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতায়। আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক নিয়োগ বন্ধ হলেই স্বচ্ছ শেয়ার বাজার। আমরা এ পর্যায়ে দুজন অতিথিকে পেয়েছি, এবং দুজন অতিথির মধ্যে এ পর্যায়ে আমি একটু চলে যেতে চাই জনাব ফারুক আপনার কাছে। বিগত 15-16 বছরের যে কথাটি আসলে উঠে এসেছে, সেটা কম বেশি আমরা সবাই জানি। আপনার কি মনে হয় খালি শীর্ষ পদে থাকা যে নেতারা রয়েছেন তাদের কারণেই আজকে পুঁজিবাজারের এই অবস্থা? শুধু সে কারণেই অবস্থা আমি বলবো না, কিন্তু সেটা একটা প্রধান কারণ। শীর্ষ শুধু না, শীর্ষ এবং তার নিম্ন পর্যায়েও বেশ কিছু কর্মকর্তা
রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত, এবং এছাড়াও যে সমস্ত প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করার কথা, যেমন ধরুন বাংলাদেশ ব্যাংক অথবা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এগুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন সত্তায় কমিশন। এই কমিশনে যদি সরকারের ইন্টারফেয়ার করে তাহলে এই প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে না, এবং সরকারি ইন্টারফারেন্স কোনোদিনই সুফল বয়ে আনেনি এই সমস্ত প্রতিষ্ঠানে। এখন এমন একটা সংস্কৃতি গড়ে উঠেছে গত বেশ কিছুদিন ধরে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান তাকিয়ে থাকেন সরকারের দিকে সিদ্ধান্তের জন্য। এটা আগে আমি কোনোদিন দেখিনি। তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেন, সরকারের কিছুই করার ছিল না। আমরা যখন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলাম, আমার গত 3 বছরের সময়কালে আমি কোনোদিনই কোনো কাজে আমি কিন্তু মন্ত্রণালয়ে যাইনি। আমি হয়তো মাসে বা 2 মাসে একবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্রিফ করেছি যে দিস ইজ দ্য সিচুয়েশন। উনি আমায় কোনোদিন ডাকেন। কিন্তু এখন দেখছি অত্যন্ত ছোটখাটো ব্যাপারেও ঊর্ধ্বতন মহল থেকে ইন্টারফারেন্স হয়, ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশ আসে, এবং একইভাবে এসব কমিশন থেকেও তাকিয়ে থাকে সিদ্ধান্তের জন্য। সেটা উভয় পক্ষ থেকে হচ্ছে। কমিশনের যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের এটা মনে রাখতে হবে যে তারা স্বাধীনভাবে কাজ করবেন, সেই দক্ষতা, সেই সাহস, সেই ক্ষমতা তাদেরকে থাকতে হবে, এবং কোনো ক্রমেই সরকারের কাছে সিদ্ধান্তের জন্য যাওয়া তাদের ঠিক হবে না, আনলেস the situation is very critical। অর্থাৎ জনাব ফারুক, আপনি আসলে আপনার পুরনো কিছু অভিজ্ঞতার কথা আপনি তুলে ধরেছেন, এবং এক্ষেত্রে বলছেন যেটা যে সরকারের কাছে আসলে যাওয়া ঠিক হবে না। আপনার কাছে একটু জানতে চাচ্ছি একটা বিষয় নিয়ে, তাহলে কি বাণিজ্য সংগঠনগুলোর উপরে এই দায়িত্ব ছেড়ে দেওয়া যায় কিনা? বাণিজ্য সংগঠন কেন, এই দায়িত্ব, বিভিন্ন দায়িত্বের কথা আপনি যেহেতু বলছেন, সেক্ষেত্রে আমি পুঁজিবাজার থেকে যদি একটু ঘুরে সরে আসি, তাহলে বিভিন্ন সরকারের কাছে আমরা যাব না, তাহলে বাণিজ্য সংগঠনগুলো কি সিদ্ধান্ত নিতে পারবে? কি ধরনের বাণিজ্য সংগঠন একটু বলুন পরিষ্কার করে। যে কোনো ধরনের সিদ্ধান্তে, যে কোনো রকমের আর্থিক সিদ্ধান্ত বলেন বা যে কোনো বাণিজ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত। বাণিজ্য সংগঠন মানে কি আমি ঠিক বুঝলাম না, কোন ধরনের একটা এক্সাম্পল বললে আমার সুবিধা হতো। জি, বুঝতে পেরেছি আমরা। আমি একটু এম এম মাসুম আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আমরা যদি বলি যে তাহলে পরবর্তীতে যে সরকার আসবে, আমরা জানি যে সামনেই হয়তো আমরা একটি নির্বাচন দেখতে পারবো, তো সেক্ষেত্রে নির্বাচনের পরে যে দল ক্ষমতায় আসবে সে দলে তাহলে কি উচিত হবে, বা সে সরকারে আসলে কি উচিত হবে পুঁজিবাজারকে শক্তিশালী করে তোলার জন্য? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে শুরু করি। আগের যে কথাটা হচ্ছিল সেখানে ধরেন আমাদের এই কমিশন অ্যাক্ট 1993, সেখানে সেকশন 16-এ বলা আছে যে মিনিস্ট্রি বা গভর্নমেন্ট কিভাবে ইন্টারফেয়ার করতে পারবে অনলি টু পলিসি রিলেটেড, সেটাও আবার আলোচনা সাপেক্ষে। তার মানে হলো কমিশন কিন্তু রাইট একেবারে প্রায় ইয়েতে, তাহলে সেই ক্ষমতাটা দেওয়া। কিন্তু আমরা একটা ইস্যু নিয়ে দেখেছিলাম লাস্টে আপনার মিউচুয়াল ফান্ডের এই যে টেনিওর এক্সটেনশন নিয়ে, আপনি দেখেছেন কিনা যে 10 বছরের জন্য আপনি এগ্রিমেন্ট করলেন, ফরেন ইনভেস্টররা সেখানে ইনভেস্ট করলো, সেইটাকে তারা আবার ওয়ান টাইম এক্সটেন্ড করে দিল, এবং সেখানে সেটা নিয়ে মামলাও হলো, এবং সেটা বলা হলো যে পলিসি সিদ্ধান্ত, সেই জন্য ইন্টারফারেন্স করাটা বাঞ্ছনীয় হয়েছে তাদের জন্য। কিন্তু এইটা তো কখনো হতে পারে না, কারণ ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেট এগুলি তো হবে ইকোনমিক্যাল ডিসিশন। এখানে তো অন্য কোনো ধরনের ইন্টারফারেন্স, যেটা আমরা পৃথিবীর কোথাও এই ইন্টারফারেন্স গুলি দেখি না। এখন আপনার যে কোয়েশ্চেনটা আপনি যেভাবে রেইজ করেছেন, যেটা যে নেক্সট গভর্নমেন্ট, আমরা আশাবাদী যে অবশ্যই নেক্সট গভর্নমেন্ট এই ইস্যুগুলিকে কনসিডার করবে, এবং কনসিডার করে যে ইচ ইনস্টিটিউশন, এটা ইনস্টিটিউশন হতে পারে ক্যাপিটাল মার্কেট, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটা হতে পারে বাংলাদেশ ব্যাংক, এটা হতে পারে আমাদের জুডিশিয়ারি, এটা হতে পারে আমাদের এনবিআর, মানে ইচ ইনস্টিটিউশন সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি এবং বেসড অন মেরিটোক্রেসিকে দিয়ে যদি রান করা হয়, তাহলে আমরা আশাবাদী, বা আমরা আগেও দেখেছি যে আমাদের রেজাল্ট অনেক বেশি ভালো হবে। একটা নর্মাল টেন্ডেন্সি দেখেন আমাদের, যে আমরা যদি একটু ইন্ডিয়ার দিকে তাকাই, তাদের ক্যাপিটাল মার্কেটে আপনি দেখবেন যে রিলায়েন্স একটা কোম্পানি যেটা লিস্টেড, তার যদি নেট ক্যাপ দেখেন সেটা 12 লাখ কোটি টাকার উপরে, বা যদি আপনি টাটার দেখেন
টাটা কনসালটেন্সি, তার যদি নেট ক্যাপ দেখেন 7,80,000 কোটি টাকার উপরে, অথচ বাংলাদেশে অনলি 3-4টা কোম্পানি যাদের $1 বিলিয়ন উপরে, যদি আমরা যদি স্কোয়ার ফার্মা বা রেনেটা, ব্যাট বিসি বা আপনার যদি কি বলে জিপি, এর বাইরে কিন্তু আমাদের কোনো ওইভাবে ভালো কোম্পানি বা ওই ধরনের মন মানসিকতা নেই। আমাদের যাদের একটু টাকা পয়সা হয় তারা বিজি হয়ে যায় কিভাবে এটাকে মানি লন্ডারিং করে বিদেশে বা অন্য কোনো দেশে এটা বড় কিছু করবে, কিন্তু নিজের দেশে অন্যান্য জায়গায় আপনি দেখবেন তাদের টেন্ডেন্সি থাকে তাদের নিজের দেশে কিভাবে এটাকে বড় করা যায় এবং সেভাবেই তারা কাজ করে। বাট আমাদের দেশে তাদের পার্সোনালিটি বা তাদের অ্যাটিটিউড যদি দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি দেখেন আমাদের রেজিস্টার্ড কোম্পানি কতগুলি, 2,88,000 কোম্পানি যেটা রেজিস্টার্ড, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটে লিস্টেড অনলি অ্যারাউন্ড 400 কোম্পানিজ। তাহলে এত কম কোম্পানি কেন হবে, যেখানে ইন্ডিয়াতে 5,000 কোম্পানির উপরে, আপনার চায়নাতে অ্যারাউন্ড 5,000 কোম্পানি, বা অন্যান্য যে দেশগুলি যারা ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্ট, তাহলে আমরা এত পিছনে কেন থাকবো? আপনাকে এর ক্ষেত্রে একটি বিষয় জানতে চাচ্ছি, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে সমন্বয়ের একটি কথা বলেছিলেন, যে টোটাল যে ইকোসিস্টেম রয়েছে সেখানে একটি সমন্বয়। আপনি কি মনে করেন যে এই সমন্বয়টা অচিরেই আসলে আনা সম্ভব হবে, বা এই সমন্বয়টা আনতে আপনার পরামর্শ কি? আমরা একটু ছোট করে শুনবো। আমাদের এইটা অবশ্যই যারা গভর্নমেন্ট ফর্ম করবে তাদের গুডউইল এবং তাদের যে মোরালিটি এবং মেরিটোক্রেসিকে যদি তারা প্রায়োরিটি দেয়, আমরা অবশ্যই তাহলে ভালো করব। এবং সরকার সেক্ষেত্রে দৃষ্টি দেবে এই বিষয়টা নিয়েও নিশ্চয়ই আপনারা বেশ আশাবাদী, অন্তত পুঁজিবাজারকে আরো বেশি লাভজনক করার জন্য। অবশ্যই সেটা, এবং সেটা হলো যে ধরেন সবসময় আপনার যে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই জিনিসগুলি যদি আপনি মেকশিওর করা যায়, এবং মেকশিওর কারা করবে, যারা গভর্নমেন্ট রান করবে অ্যাকচুয়ালি, তাহলে যদি তারা এই জিনিসগুলি ইনশিওর করে, এবং যেটা রাইটলি কিছুক্ষণ আগেই যে পয়েন্টটা আসছিল যে আপনার যারা হেড ইনস্টিটিউশনের, তারা যদি এই পলিটিক্যাল কনসিডারেশনে যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে কারো যদি ধরেন ডিজায়ার ফুলফিল করার জন্য না হয়, সে যদি তার নিজের ওন কম্পিটেন্সি এবং ওন কারিশমার কারণে। জনাব মাসুম এবং জনাব ফারুক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান, শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।